শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সকল ফরেন পলিসির পতন। মানে সকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তারা পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকা ডিপ স্টেট কাজ করেছে। কোন কোন জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নামও আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সে ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি অ্যাঙ্কার টাকার কালসনের সাথে কথা বলেছেন। টাকার কালসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই। সেটা হলো উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ। উনি রিপাবলিকান, তো প্রো ট্রাম্প। আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, তাকে পুতিনও খুব পছন্দ করেন। এটা কালসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনাকর একটা মুহূর্তে টাকার কালসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন। এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টের স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না। মানে একেবারে বাংলাদেশের ফারজানার উপা মোজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না, কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কালসনের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত ইউএসএআইটি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে, যে অথরিটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে ইউএসএআইডি কে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন, যুক্তি তৈরি করছিলেন। তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে। বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রী পতন এবং পালিয়ে গেলেন তিনি, সেটা আমেরিকা ঘটিয়েছে। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না, সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন। একটা হলো নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। না, ওটা বলেন না, অবশ্য শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না। যাই হোক, এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন, যে আমেরিকা ওখানে একটা ইয়ে তৈরি করতে চায়, বেস তৈরি করতে চায়, যে বেসটা শেখ হাসিনা দিতে রাজি হননি। কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেস তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এটা অ্যাগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা। সেখানে একটা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু। এটা আমেরিকার কারণ ছিল কোন রকম কোনো চ্যারিটি না, বহুবার বলেছি, ওই সময় বলতাম কথাগুলো। ইটস আ ট্রেড অফ। আমেরিকা মনে করেছে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে, তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার, যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়ার, সেটা কমবে, চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে। এবং আমরাও এটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে, এই পদক্ষেপগুলো যুক্ত হয়, সেটা আমাদের সফল হতে সাহায্য করবে। সো এইসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই। তবে সেন্ট মার্টিনসের ব্যাপারটা ডাহা মিথ্যা, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। যাই হোক, তিনি এরপর বললেন, বিএনপি নামও আসলেন, উনি ন্যাশনালিস্ট পার্টি বলেননি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন। সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু সুবিধা বা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে, তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে। এবং তিনি এনডিআই, আইআরআই এর নাম আনলেন। একটা জানি আমরা, এনডিআই ডেমোক্রেটিক পার্টির সাথে, আইআরআই হলো রিপাবলিকানদের সাথে লাইন্ড আছে। তারা
বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। আইআরআই এর কথা স্পেসিফিকলি বলছেন, ঘটনাচক্র সেটা রিপাবলিকানদের তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য, এসব ইনফ্যাক্ট মোটা দাগে এনেছেন। যাই হোক, এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না, কারণ হলো মার্কিন মিডিয়া বিশেষ করে টাকার কার্লসনরা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে, এবং যেহেতু ইউএসএআইডি পুরো বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের অধীনে, বিশেষ করে এখন এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে এগ্রি করেন, তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে, এবং এই আলাপ মার্কিনীদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো করবো, এগুলো অহেতুক। আরেকদিন আলোচনা করবো আমরা নিশ্চয়ই যে আমেরিকার আসলে তার যে পরাশক্তির যে ইমেজ সেটা শেষ করার মিশনে আসলে নেমেছেন ট্রাম্প মাস্ক এরা। যাই হোক, সেটা অন্য আলোচনা। এবং এদের এই ন্যারেটিভ আসলে কেউ আর বিশ্বাস করে না। আবার একই সাথে আমরা এটাও যোগ করবো আমেরিকা এই ধরনের কাজ অনেক জায়গায় করে নাই, তাও না। সো এই প্রেক্ষাপটেই খুব আলোচনায় আসলো সাম্প্রতিক সময় বাংলাদেশে আমেরিকার প্রভাব। এর আগে আরো আমেরিকান দু একটা খুব বিখ্যাত না হলো মোটামুটি অ্যাকসেপ্টেবল পোর্টালও ইউএসএআইডির ফান্ড ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে রোল প্লে করার চেষ্টা, এগুলোর কথা এসেছিল। এবার আসি জনাব ট্রাম্পের সাথে মোদির যে ইন্টারভিউ, ওখানে এক সাংবাদিক, ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করছেন। তিনি বলছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনুস ও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? মানে সরোসের আশা নিয়ে, সরোসের ছেলে আশা নিয়ে তুলকালাম ঘটিয়ে ফেলছে, কারণ সরোস ভারতের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে বলে বলছে। ইনফ্যাক্ট সরোসের ওপেন সোসাইটি নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু তারা যে ধরনের কাজ করে সেটা অ্যাটলিস্ট মোদীর সরকারের জন্য প্রবলেম্যাটিক হবে, তাই তারা সেটা নিয়ে শোরগোল করেছে। যাই হোক, যেমন ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, শত শত বছর তারা কাজ করছেন। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি আমি মোদী মানে প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেব। একদম স্পষ্ট ভাবে উনি না করেছেন, তারা এটা করেন না। মোদী করেন এবং শত শত বছর ধরে করে আসছেন, এবং ট্রাম্প করছেন এটা, এবং এই ইস্যুটা মোদীর উপরে ছেড়ে দেব। মানে কেউ কেউ এটাকে মিসইন্টারপ্রিট করে বলার চেষ্টা করছেন বাংলাদেশ ইস্যু এখন মোদীকে ছেড়ে দিল, মোদী এবার যা ইচ্ছা তা করবে। নো, মানে এই ব্যাপারে কথা বলার জন্য উনি মোদীর হাতে ছেড়ে দিয়েছেন। সারপ্রাইজিং হচ্ছে, মোদীকে যখন ছেড়ে দেয়া হলো, লিস্ট একটা ভদ্রতা, ও সবসময় ভদ্রতা না, কি বা করা ছিল, উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলেন।